গুড ইভিনিং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। গত 3টি ভার্চুয়াল ক্লাসে আমি ষষ্ঠ অধ্যায়ের হিসাব পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে স্পেশাল জার্নাল, ক্রয় বিক্রয় হিসাব, নগদ প্রাপ্তি ও পরিশোধ হিসাব কিভাবে প্রস্তুত করতে হয় এবং গাণিতিক সমস্যা এবং সমাধান সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের পাঠের আলোচ্য বিষয় হচ্ছে সপ্তম অধ্যায়ের পার্ট এ এর অ্যাডজাস্টিং অ্যান্ড ক্লোজিং এন্ট্রিজ। তোমরা লক্ষ্য করবে সপ্তম অধ্যায়ে 3টা পার্ট রয়েছে। প্রথম পার্টে হচ্ছে অ্যাডজাস্টিং অ্যান্ড ক্লোজিং এন্ট্রিজ, দ্বিতীয় পার্টে রয়েছে ওয়ার্কশিট, তৃতীয় পার্টে রয়েছে ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। পরীক্ষায় সাধারণত সপ্তম অধ্যায় থেকে ন্যূনতম 30 নম্বর এসে থাকে। অ্যাডজাস্টিং, ক্লোজিং এবং রিভার্সিং এন্ট্রি থেকে 10-এর মতো থাকে, ওয়ার্কশিট 10 থাকে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকেও 10 নাম্বার থাকে। ন্যূনতম 30 নাম্বার তোমরা আশা করতে পারো এই সপ্তম অধ্যায়টা যদি ভালোভাবে অনুশীলন করো। আজ আমি সপ্তম অধ্যায়ের পার্ট এর অ্যাডজাস্টিং এবং ক্লোজিং এন্ট্রি নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারে আরেকটা অংশ রয়েছে রিভার্সিং এন্ট্রিজ। সাধারণত অ্যাডজাস্টিং এন্ট্রিজের পাশাপাশি পরীক্ষায় রিভার্সিং এন্ট্রিজও দিতে বলে। সেক্ষেত্রে আমি এই অংশেই রিভার্সিং এন্ট্রিটাও আলোচনা করে দেব। আজ আমি অ্যাডজাস্টিং এন্ট্রিজ এবং অ্যাডজাস্টিং এন্ট্রিজের উদ্দেশ্য, কখন সমন্বয় করতে হয়, কিসের সমন্বয় করতে হয় এবং সমন্বয় জাবেদার যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো সম্পর্কে আলোচনা করব এবং সমন্বয় জাবেদার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। প্রথমেই জেনে নেওয়া যাক সমন্বয় জাবেদা বা সমন্বয় দাখিলা কি। সাধারণত নির্দিষ্ট হিসাবকাল শেষে ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ণয় করার জন্য হিসাবকালের সাথে সংশ্লিষ্ট বকেয়া বা অগ্রিম আয় ব্যয় সমূহ কোনো যদি অলিপিবদ্ধকৃত লেনদেন থাকে এবং অনুমত কোনো দফা থাকে, সেগুলো সঠিক ও যথাযথভাবে লিপিবদ্ধ করার জন্য যে জাবেদা দাখিলা দেয়া হয় তাকেই সমন্বয় জাবেদা বলে। বিষয়টা খেয়াল করো, ব্যবসায়ের বা কারবারের মূল উদ্দেশ্য কি? প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণ করা। আর আর্থিক অবস্থা নিরূপণ করার জন্য হিসাবকালের সাথে সংশ্লিষ্ট আয় ব্যয়গুলো যথাযথভাবে লিপিবদ্ধ করতে হবে। কোনো লেনদেন যদি অলিপিবদ্ধকৃত থাকে অথবা কোনো অনুমত দফা যদি লিপিবদ্ধ করা না হয়, সেই ক্ষেত্রে সঠিক বা প্রকৃত আর্থিক অবস্থার চিত্র ফুটে ওঠে না। সেজন্য নির্দিষ্ট হিসাবকাল শেষে অসমন্বিত দফাসমূহ, বকেয়া বা অগ্রিম আয় ব্যয় সমূহের নির্দিষ্ট হিসাবকালের অংশটুকু লিপিবদ্ধ করার মাধ্যমে যে জাবেদা দাখিলা দেয়া হয় তাকেই সমন্বয় জাবেদা বলে। সমন্বয় দাখিলার উদ্দেশ্য কি? প্রথমত, প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণ। আমি বলেছি যে কারবারে প্রকৃত লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করার জন্য সমন্বয় দাখিলার প্রয়োজন হয়। কারণ সমন্বয় দাখিলা না দিলে কোনো একটা নির্দিষ্ট হিসাবকালে কারবারে কী পরিমাণ নিট লাভ হলো বা নিট ক্ষতি হলো সেটা নিরূপণ করা যায় না এবং সময়ান্তে মোট
সম্পদ এবং দায়ের পরিমাণও নির্ণয় করা যায় না। দ্বিতীয়ত, বকেয়া ও অগ্রিম আয় ব্যয়ের সমন্বয় সাধন। তোমরা জানো কোনো একটা নির্দিষ্ট হিসাবকালে কোনো বকেয়া আয় থাকতে পারে, বকেয়া ব্যয় থাকতে পারে, বা অগ্রিম কোনো খরচ থাকতে পারে, বা অগ্রিম কোনো আয় বা অনুপার্জিত আয় থাকতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে অগ্রিমটা যদি 2 বছরের জন্য পরিশোধ করা হয় ব্যয়ের ক্ষেত্রে, বা আয় যদি 2 বছরের জন্য পাওয়া যায়, তাহলে নিশ্চয়ই একটা নির্দিষ্ট হিসাবকালে সেই অগ্রিম আয় এবং ব্যয়টা হিসাবভুক্ত করা সমীচীন হবে না। সেই কারণে এই নির্দিষ্ট হিসাবকালে যে পরিমাণ আয় অর্জিত হয়েছে এবং যে পরিমাণ ব্যয় হয়েছে সেটা যথাযথভাবে লিপিবদ্ধ করতে হবে, এবং কোনো বকেয়া আয় ব্যয় থাকলে সংশ্লিষ্ট হিসাবকালের সেটাও লিপিবদ্ধ করতে হবে। তবেই না কারবারের প্রকৃত আর্থিক অবস্থার চিত্র পাওয়া যাবে। কোনো লেনদেন যদি লিপিবদ্ধকরণ না হয় সেটা যথাযথভাবে লিপিবদ্ধ করতে হবে। যেমন ক্রয় বা বিক্রয় যদি লিপিবদ্ধ করা না হয়, তাহলে সঠিক ক্রয় এবং বিক্রয়ের পরিমাণ এবং তার সংশ্লিষ্ট পাওনাদার বা দেনাদারের পরিমাণ নির্ণয়ের জন্য সমন্বয় দাখিলা দেয়া হয়। এবার দায় ও সম্পদের সঠিক মূল্যায়ন। দায় এবং সম্পদ এর সঠিক মূল্যায়নের জন্য সমন্বয় দাখিলা দেয়া হয়। কারণ কি? দায় ও পরিসম্পদের নিখুঁত মূল্যায়ন ও স্থিতি নির্ণয়ের জন্য অবশ্যই নির্দিষ্ট হিসাবকাল শেষে সমন্বয় দাখিলা দিতে হয়। এবার সময় আবর্তনজনিত খরচ। সময় আবর্তনটা কি? সময় আবর্তন হচ্ছে সময় অতিক্রান্ত হওয়ার ফলে স্থায়ী সম্পত্তির যে মূল্য হ্রাস পায়, যেমন অবচয়। অবচয় চাইলেই দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে দাখিলা দেয়া যায় না, ফলে হিসাবকাল শেষে সমন্বয় জাবেদা দিতে হয়। এরপর রয়েছে সঠিকভাবে আয় বিবরণী চূড়ান্ত হিসাব প্রস্তুতকরণ। চূড়ান্ত হিসাব প্রস্তুতকরণ আয় ব্যয় বিবরণী সঠিকভাবে প্রস্তুতকরণের জন্য সমন্বয় দাখিলার প্রয়োজন হয়। 7 নম্বর উদ্দেশ্যটি হচ্ছে অনুমিত লেনদেন হিসাবভুক্তকরণ। অনুমিত লেনদেনের মধ্যে আমাদের রয়েছে হিসাবকাল শেষে অনুমিত লেনদেনগুলো হিসাবভুক্তের জন্য সমন্বয় দাখিলা দেয়া হয়, যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি, অবচয় সঞ্চিতি ইত্যাদি। সর্বশেষ যে উদ্দেশ্যটি রয়েছে মজুদের মূল্যায়ন। মজুদের মূল্যায়ন কারণ অব্যবহৃত যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো মূল্যায়নপূর্বক যথাযথ হিসাবে প্রদর্শন করার জন্য সমন্বয় দাখিলার প্রয়োজন হয়। তাহলে আমরা জেনে নিলাম সমন্বয় দাখিলা কি এবং কেন সমন্বয় দাখিলার দেয়া প্রয়োজন হয়। এবার কখন সমন্বয় করতে হয়? চূড়ান্ত আর্থিক বিবরণী ও স্থিতিপত্র প্রস্তুতের পূর্বে অবশ্যই প্রয়োজনীয় দফার সমন্বয় করতে হয়। মাসিক বিবরণী প্রস্তুত করা হলে মাসান্তিক সমন্বয় করতে হয়। তোমরা জানো যে হিসাবকাল বছরে সর্বোচ্চ 12টি হয় এবং সর্বনিম্ন 1টি। কোনো হিসাবকাল 1 মাসের চেয়ে কম হতে পারে না এবং 1 বছরের চেয়ে বেশি হতে পারে না। যদি মাসিক বিবরণী প্রস্তুত করা হয় সেই ক্ষেত্রে মাসান্তিক সমন্বয় দাখিলা দিতে হয়। আইনের বিধান ও প্রচলিত রীতি অনুযায়ী বার্ষিক বিবরণী প্রস্তুতের পূর্বে অবশ্যই সমন্বয় এন্ট্রি দিতে হয়। সেটার একটা আইন এবং প্রচলিত রীতিনীতির একটি বাধ্যবাধকতা রয়েছে যে কোনো আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের পূর্বে অবশ্যই সমন্বয় দাখিলা দিতে হয়। এবার কিসের সমন্বয় দাখিলা করতে হয়? এক হচ্ছে লিপিবদ্ধকৃত রেওয়ামিল হিসাব। লিপিবদ্ধকৃত রেওয়ামিল হিসাব বলতে এখানে বোঝাচ্ছে যে হিসাব বইতে লিপিবদ্ধকৃত হিসাবগুলোর জের রেওয়ামিলে অন্তর্ভুক্ত থাকে। হ্যাঁ, রেওয়ামিলে তোমরা জানো খতিয়ানের বিভিন্ন জের সমূহের তালিকা, যথাক্রমে ডেবিট এবং ক্রেডিট আলাদা আলাদাভাবে টাকার অঙ্কগুলোকে লিপিবদ্ধ করা হয় রেওয়ামিলে।
তো সেখানে দেখা গেছে যে কোনো একটা অগ্রিম খরচকে যদি খরচে লিপিবদ্ধ করে এবং সেটা যদি পরবর্তী হিসাবকাল পর্যন্ত সেটা কার্যকারিতা থাকে, সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট হিসাবকালের ব্যয়টুকু লিপিবদ্ধ করতে হয়। সেজন্য অবশ্যই সমন্বয় দাখিলা দিতে হয়। সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট হিসাবকালে কতটুকু ব্যয় হলো এবং কতটুকু সম্পদ হিসাবে রয়ে গেল, এই দুইটার জন্য কি দিতে হয়? অ্যাডজাস্টিং এন্ট্রিজ দিতে হয়। এবার দ্বিতীয়ত হচ্ছে অলিপিবদ্ধকৃত বা রেওয়ামিল বহির্ভূত হিসাব। অলরেডি রেওয়ামিল হিসাব মানে যে আইটেমগুলো নেই, দ্যাট ইজ খতিয়ান হিসাব বা কোনো হিসাব এখনও অন্তর্ভুক্ত করার বাকি রয়ে গেছে খতিয়ানে। হ্যাঁ, খতিয়ানের জেড থেকেই তো রেওয়ামিল প্রস্তুত করা হয়, তাই এই খতিয়ান হিসাব প্রস্তুত করা হয়নি বা রেওয়ামিলে অন্তর্ভুক্ত করা হয়নি। হ্যাঁ, এমন কোনো খরচ যদি থাকে, যেমন এই অলিপিবদ্ধকৃত লেনদেন থাকতে পারে, হ্যাঁ, তারপর অবচয় ধার্য করা নির্দিষ্ট হারে সেটা থাকতে পারে, সেটাও লিপিবদ্ধ করার জন্য সমন্বয় দাখিলা দিতে হয়। এবার জেনে নেওয়া যাক সমন্বয় দাখিলার প্রকারভেদ। সমন্বয় দাখিলাকে দুই ভাগে ভাগ করা যায়। এক, অগ্রিম সমূহ বা প্রিপেমেন্টস। দুই হচ্ছে বকেয়া সমূহ বা অ্যাক্রুয়ালস। অগ্রিম সমূহের জন্য সমন্বয় দাখিলা, বকেয়া সমূহের জন্য সমন্বয় দাখিলা। অগ্রিম সমূহ কিসের অগ্রিম? সাধারণত আয় এবং ব্যয়ের অগ্রিম। ব্যয়ের অগ্রিমকে বলা হয় অগ্রিম খরচ। আয়ের অগ্রিমকে বলা হয় অনুপার্জিত আয়। অগ্রিম খরচটা কি? অগ্রিম খরচটা হচ্ছে যদি কোনো একটা নির্দিষ্ট হিসাবকালে পরবর্তী হিসাবকালের যে খরচটা সেটা যদি পূর্বে প্রদান করা হয়, যেমন অগ্রিম ভাড়া, অগ্রিম বীমা খরচ, অগ্রিম বেতন মজুরি, অগ্রিম ঋণের সুদ প্রদান ইত্যাদি। আর অনুপার্জিত আয়টা কি? যে সেবাটা এখনও প্রদান করা হয়নি কিন্তু সেবা প্রদানের পূর্বেই টাকাটা পাওয়া গেছে, সেবা বাবদ যে আয়টা, সে আয়টা পূর্বেই পাওয়া গেছে, তাহলে সেটাই হচ্ছে অনুপার্জিত আয়। অনুপার্জিত আয়ের মধ্যে আছে অনুপার্জিত সেবায়, বা আমরা সেটাকে বলতে পারি অগ্রিম সেবায়, কোনো অগ্রিম সুদ প্রাপ্তি, অগ্রিম ভাড়া প্রাপ্তি, অগ্রিম উপভাড়া প্রাপ্তি। তাহলে অগ্রিম সমূহ হয়ে থাকে দুই ধরনের, অগ্রিম খরচের অগ্রিম এবং আয়ের অগ্রিম। খরচের অগ্রিম হচ্ছে প্রিপেইড এক্সপেন্স, আর আয়ের অগ্রিম হচ্ছে অনুপার্জিত আয় বা আর্নড রেভিনিউ। এবার আসা যাক বকেয়া সমূহে। বকেয়া সমূহ দুই ধরনের, একটা হচ্ছে ব্যয়ের বকেয়া, আর একটা হচ্ছে আয়ের বকেয়া। ব্যয়ের বকেয়াকে বলা হয় অ্যাক্রোড এক্সপেন্স, আর আয়ের বকেয়াকে বলা হয় অ্যাক্রোড রেভিনিউ। অ্যাক্রোড এক্সপেন্সের মধ্যে কি কি রয়েছে? যেমন যে কোনো ধরনের খরচ, যেমন বেতন, ভাড়া, ঋণের সুদ, তারপরে রয়েছে মজুরি বকেয়া ইত্যাদি। আর আয়ের বকেয়া হচ্ছে এই যে কোনো ধরনের সুদ আয় বকেয়া, যেমন বিনিয়োগের সুদ হতে পারে, প্রদত্ত ঋণের সুদের আয় হতে পারে, বা যে কোনো ধরনের বকেয়া সুদ। এবার আমরা আলোচনা করব, শুরুতেই আমি বলে নেই, সমন্বয় দাখিলায় প্রথমত তোমাকে যে বিষয়টা বুঝতে হবে যে চার্ট অফ অ্যাকাউন্ট বা রেওয়ামিল দেখে অবশ্যই প্রথমে আইডেন্টিফাই করতে হবে কোনো একটা প্রতিষ্ঠান অগ্রিম কোনো খরচকে সে খরচে লিপিবদ্ধ করে নাকি সম্পদে লিপিবদ্ধ করে। আবার অগ্রিম কোনো আয়কে তারা শুধুমাত্র আয়ে লিপিবদ্ধ করে নাকি অনুপার্জিত আয়ে লিপিবদ্ধ করে। তাহলে খরচের ক্ষেত্রে দুইটা বিষয় মনে রাখতে হবে, অগ্রিম খরচের ক্ষেত্রে, আর অগ্রিম আয়ের ক্ষেত্রেও দুইটা বিষয় মনে রাখতে হবে। পরবর্তীতে আমি
আলোচনা করব তখন আরও বিস্তারিত আলোচনা করব, তোমরা জেনে যাবে। তাহলে আমি অগ্রিম সমূহ সম্পর্কে আলোচনা করেছি, এখানেও আছে ডিটেলস, দেখো কি লিখেছে। যে সকল প্রাপ্তি ও প্রদান ইতিমধ্যে চলতি হিসাবকালে লিপিবদ্ধ করা হয়েছে কিন্তু ওই আয় বা ব্যয়ের কিছু অংশ পরবর্তী হিসাবকালের সাথে সংশ্লিষ্ট, এরূপ আয় বা ব্যয়কে অগ্রিম বা ডেফারেলস বলে। আচ্ছা, অগ্রিম সমূহ সম্পর্কে আমি বলেছি আগে, এটা আশা করি বুঝে গেছো তোমরা। অগ্রিম খরচকে বলে প্রিপেইড এক্সপেন্স। প্রিপেইড এক্সপেন্সটা কি? কোনো কিছু ব্যবহার বা বুক করার পূর্বে উক্ত কারণে অগ্রিম টাকা প্রদান করলে তাকে অগ্রিম খরচ বলে। এটা আলোচনা করেছি। অনুপার্জিত আয়ও বলেছি যে ব্যবসায় প্রতিষ্ঠান অনেক সময় পণ্যের জন্য গ্রাহকদের নিকট অগ্রিম টাকা গ্রহণ করে বা সেবার বিপরীতে অগ্রিম টাকা গ্রহণ করে থাকে, তাহলে তাকে বলা হবে অনুপার্জিত আয়। তারপর আসো বকেয়া সমূহ। বকেয়া সমূহ বলতে আমরা কি বুঝি? যে সকল আয় ও ব্যয় চলতি হিসাবকালের সাথে সম্পর্কিত কিন্তু ওই আয়ের টাকা চলতি হিসাবকালে পাওয়া যায়নি বা ব্যয়ের টাকা চলতি হিসাবকালে পরিশোধ করা হয়নি। তাহলে বকেয়া ব্যয় হচ্ছে কি? যেসব ব্যয় চলতি হিসাবকালে সংগঠিত হয়েছে কিন্তু পরিশোধ করা হয়নি। যেমন রেন্ট বকেয়া আছে, সেক্ষেত্রে রেন্ট পেয়েবল, স্যালারিজ পেয়েবল, বেতনের ক্ষেত্রে স্যালারিজ পেয়েবল ইত্যাদি। বকেয়া আয়ের ক্ষেত্রে কি? যে সকল আয় চলতি হিসাবকালে অর্জিত হয়েছে কিন্তু টাকাটা নগদে পাওয়া যায়নি, সেগুলো হচ্ছে বকেয়া আয়, যেমন অ্যাক্রুড ইন্টারেস্ট, অ্যাক্রুড কমিশন ইত্যাদি। এবার সমন্বয় দাখিলার নিয়মাবলী। সমন্বয় দাখিলা নিয়মের মধ্যে সমন্বয় দাখিলার নিয়মাবলী, অগ্রিম খরচটা আমরা কিভাবে লিপিবদ্ধ করব। অগ্রিম খরচ আমি বলেছি যে দুইটা পদ্ধতিতে লিপিবদ্ধ করা যায়। এক হচ্ছে খরচ পদ্ধতি, অপরটি হচ্ছে সম্পদ পদ্ধতি। খরচ পদ্ধতিটা কি? কোনো অগ্রিম প্রদত্ত খরচ সংশ্লিষ্ট হিসাবকালে যদি সম্পূর্ণ অংশটি যদি খরচে লিপিবদ্ধ করে, যেমন অগ্রিম বীমা প্রিমিয়াম যদি পরিশোধ করা হয় তাহলে হিসাবে লিপিবদ্ধ করা হয় প্রিপেড ইন্স্যুরেন্স নামে। তাহলে কিন্তু খরচ পদ্ধতিতে যদি লিপিবদ্ধ করে সেই ক্ষেত্রে হয় ইন্স্যুরেন্স এক্সপেন্স। আর যদি সম্পদ পদ্ধতিতে লিপিবদ্ধ করে তাহলে এটার হিসাবটার নাম হয় প্রিপেড ইন্স্যুরেন্স। তাহলে আমরা চার্ট অফ অ্যাকাউন্টে যে খরচের খাতটা রয়েছে সেটা দেখে আমরা ধারণা করতে পারি যে প্রতিষ্ঠান খরচ পদ্ধতিতে অগ্রিম ব্যয়টাকে লিপিবদ্ধ করে নাকি সম্পদ পদ্ধতিতে লিপিবদ্ধ করে। যদি খরচে লিপিবদ্ধ করে, যেহেতু অলরেডি খরচে লিপিবদ্ধ করা আছে কিন্তু সেই সম্পূর্ণ অংশটা কিন্তু চলতি হিসাবকালের খরচ নয়, সেই ক্ষেত্রে তোমাদের বের করতে হবে যে অংশটুকু আনএক্সপায়ার্ড আছে সে অংশটুকু বের করতে হবে এবং সে অংশটুকুর জন্য তোমাদের অ্যাডজাস্টিং এন্ট্রিজ দিতে হবে। সেই ক্ষেত্রে অ্যাডজাস্টিং এন্ট্রিজ হবে কি? প্রিপেইড এক্সপেন্স, যেটা আনএক্সপায়ার্ড অংশ এটাই হচ্ছে প্রিপেইড এক্সপেন্স ডেবিট, রেসপেক্টিভ এক্সপেন্স ক্রেডিট, যেমন ইন্স্যুরেন্স হলে ইন্স্যুরেন্স, রেন্ট হলে রেন্ট এক্সপেন্স ক্রেডিট। এবার আসা যাক সম্পদ পদ্ধতিতে। সম্পদ পদ্ধতিতে অগ্রিম প্রদত্ত যে খরচ সেটা প্রিপেইড এক্সপেন্স শিরোনামে থাকবে রেওয়া মিলে। সেই ক্ষেত্রে কিন্তু যেহেতু সম্পূর্ণটাই অগ্রিম মানে থেকে যাবে না, কারণ এর মধ্যে খরচ রয়েছে সংশ্লিষ্ট হিসাবকালে, খরচটাকে আমাদের আলাদা করার জন্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ দিতে হবে। তাহলে খরচের জন্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ হচ্ছে রেসপেক্টিভ এক্সপেন্স ডেবিট, প্রিপেইড এক্সপেন্স ক্রেডিট। সেখানে ইন্স্যুরেন্স হলে ইন্স্যুরেন্স এক্সপেন্স হবে ডেবিট, যদি রেন্ট হয় রেন্ট এক্সপেন্স হবে ডেবিট। হ্যাঁ, এখানে একটা এক্সাম্পল রয়েছে, দেখো যে ইন্স্যুরেন্স পেড ডিউরিং দ্য পিরিয়ড অফ টাকা 3000 বাট অ্যাকচুয়াল ইন্স্যুরেন্স ডিউরিং পিরিয়ড ইজ টাকা 2000। তাহলে ইন্স্যুরেন্স পরিশোধ করছে 3000 কিন্তু সংশ্লিষ্ট হিসাবকালে খরচ হচ্ছে 2000। তাহলে
খরচ পদ্ধতিতে এটাকে লিপিবদ্ধ যদি করা হয়, প্রাথমিকভাবে কিভাবে লিপিবদ্ধ করা আছে, রেওয়া মিলে আছে কিন্তু ইন্স্যুরেন্স এক্সপেন্স, কিন্তু এটার সমন্বয় জাবেদা হবে কি যদি এক্সপেন্সে থাকে, প্রিপেড আছে কতটুকু, এটার জন্য 3000-এর মধ্যে 2000 খরচ হয়ে গেছে, ব্যবহৃত হয়ে গেছে, বাকি 1000 টাকা আছে প্রিপেড। আর যদি এটা সম্পদ পদ্ধতিতে হিসাবভুক্ত করে, সেক্ষেত্রে প্রাথমিক জাবেদা হবে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। আর এটা সমন্বয় জাবেদা হবে কি যে পরিমাণ খরচ হলো চলতি হিসাবকালে 2000 টাকার জন্য অ্যাডজাস্টিং এন্ট্রিসটা দিতে হবে, যেটা কিনা ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। সাধারণত অগ্রিম সমূহ এবং অগ্রিম সমূহের মধ্যে অগ্রিম খরচ এবং অগ্রিম যে আয় রয়েছে সেখান থেকে সাধারণত 3টি থেকে 4টির মতো অ্যাডজাস্টিং থাকে পরীক্ষায়, 3টি থেকে 4টির মতো থাকে। ঠিক আছে, তাহলে এই দুইটা অংশ ভালোভাবেই বুঝতে হবে যে অগ্রিম আয় এবং অগ্রিম ব্যয়। অগ্রিম ব্যয়টা আমি আলোচনা করেছি, এবার অগ্রিম যে আয় বা অনুপার্জিত আয় আলোচনা করব। অনুপার্জিত আয় আমি বলেছি যে চলতি হিসাবকালে যদি এই পরবর্তী হিসাবকালের কোনো টাকা যদি পাওয়া যায়, হ্যাঁ, অগ্রিম পাওয়া যায় সেবার বিপরীতে হোক বা কোনো পণ্য সামগ্রীর বিপরীতে হোক, তাহলে সেটা যদি পাওয়া যায় সেটাই হচ্ছে অগ্রিম আয়। অগ্রিম আয়কে বা অনুপার্জিত আয়কে দুইটা পদ্ধতিতে হিসাবভুক্ত করা যায়, একটা হচ্ছে আয় পদ্ধতি আর একটা হচ্ছে দায় পদ্ধতি। আয় পদ্ধতিটা কি? যদি কোনো আয় প্রাপ্তিকালে প্রাথমিক অবস্থায় রেভিনিউ বা আয় হিসাবে লিপিবদ্ধ করা হয়, হ্যাঁ, যেমন সার্ভিস রেভিনিউ, রেন্ট রেভিনিউ ইত্যাদি, তাহলে যে আয়টা প্রাথমিক পদ্ধতিতে আয়টা লিপিবদ্ধ করলো, কিন্তু সংশ্লিষ্ট হিসাবকালে সম্পূর্ণ আয় কিন্তু সেটা না, সেখানে কিছু আয় রয়ে যাবে পরবর্তী হিসাব কালের জন্য, যেটা অনুপার্জিত আয় হিসাবে গণ্য হবে। তাইলে যদি আয় লিপিবদ্ধ করা থাকে, যে পরিমাণ আয় অনুপার্জিত আছে সে পরিমাণ আয়ের জন্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ দিতে হবে। ওকে, আর দায় পদ্ধতিতে আর্ন অ্যান্ড রেভিনিউ শিরোনামে প্রাথমিক অবস্থায় আর্ন অ্যান্ড রেভিনিউ হিসাব বা অনুপার্জিত আয় হিসাবে লেখা হয়। সেক্ষেত্রে যতটুকু আয় অর্জিত হয়েছে সংশ্লিষ্ট হিসাবকালে, ততটুকু আয়টাকে কি করতে হবে, এই সার্ভিস রেভিনিউ শিরোনামে ক্রেডিট করতে হবে, আর আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট করতে হবে। হ্যাঁ, পরবর্তী স্লাইডে আমরা পরবর্তী স্লাইডে আমরা দেখব যে আয় পদ্ধতিতে কিভাবে লিপিবদ্ধ করা হয়, দায় পদ্ধতিতে কিভাবে লিপিবদ্ধ করা হয়। আয় পদ্ধতিতে যদি এই সার্ভিস রেভিনিউ শিরোনামে লিপিবদ্ধ করা হয়, তাহলে আমি বলেছি আর্ন আর্নডের জন্য যতটুকু অনুপার্জিত আছে ততটুকুর জন্য অ্যাডজাস্টিং দিতে হবে। তাহলে রেসপেক্টিভ রেভিনিউ ডেবিট, আর্ন আর্নড রেভিনিউ ক্রেডিট। দায় পদ্ধতিতে আমরা জানি, দায় পদ্ধতিতে যেহেতু আর্ন অ্যান্ড রেভিনিউতে লিপিবদ্ধ করা থাকে, তাই যতটুকু আয় অর্জিত হলো ততটুকু লিপিবদ্ধ করতে হয়। সেটার জন্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ হচ্ছে আর্ন অ্যান্ড রেভিনিউ ডেবিট, রেসপেক্টিভ রেভিনিউ অর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এখানে একটা এক্সাম্পল আছে, তোমরা এই এক্সাম্পলটা দেখো যে সার্ভিস রেভিনিউ রিসিভ করেছিল 6000 টাকা, কিন্তু 3/2 রেভিনিউ ডিউরিং কারেন্ট ইয়ার, চলতি হিসাবকালে 3/2 অংশ, আর বাকি 3/1 অংশ হচ্ছে পরবর্তী হিসাবকালে, যেটা আয়ে লিপিবদ্ধ করেছিল, দ্যাট ইজ সার্ভিস রেভিনিউতে। এটার জন্য আমরা কি জাবেদা দিব, যতটুকু আর্ন আর্নড আছে। তাহলে আর্ন আর্নড আছে কতটুকু, 3/2 অংশ কি চলতি হিসাবকালে অর্জিত হয়, তাহলে 3/1 অংশ 6000 ইন্টু 3/1, তাহলে 2000 টাকা হচ্ছে আর্ন আর্ন সার্ভিস রেভিনিউ। এটার অ্যাডজাস্টিং এন্ট্রিজ হচ্ছে সার্ভিস রেভিনিউ ডেবিট, আর্ন আর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তারপরে রয়েছে যদি দায়ে লিপিবদ্ধ করা হয়, দায়ে লিপিবদ্ধ করলে যতটুকু সার্ভিস রেভিনিউ আর্নড হলো ততটুকুর জন্য সমন্বয় জাবেদা দিতে হয়। তাহলে 6000-এর 3/2 অংশ হচ্ছে 4000, এটার জন্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ হচ্ছে আর্ন অ্যান্ড সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এবার বকেয়া আয় এবং
বকেয়া ব্যয়ের জন্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ। হ্যাঁ, বকেয়া আয় ব্যয় সম্পর্কে আমরা জানি যে বকেয়া ব্যয় হচ্ছে চলতি হিসাবকালে সংগঠিত কোনো ব্যয় যদি পরিশোধ করা না হয় তাহলে সেটাকে বকেয়া ব্যয় বলে। বকেয়া ব্যয় হচ্ছে কারবারের দায়, আর এটার জন্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ হচ্ছে রেসপেক্টিভ এক্সপেন্স ডেবিট, এক্সপেন্স পেয়েবল, ক্রেডিট। যদি ওয়েজেস যদি আনপেড থাকে বা অপরিশোধিত থাকে অথবা বকেয়া থাকে সেই ক্ষেত্রে এটার অ্যাডজাস্টিং এন্ট্রিজ হচ্ছে ওয়েজেস এক্সপেন্স ডেবিট, ওয়েজেস পেয়েবল, ক্রেডিট। বকেয়া আয়টা কি? বকেয়া আয় হচ্ছে সংশ্লিষ্ট হিসাবকালে যে আয় অর্জিত হয়েছে কিন্তু টাকা পাওয়া যায়নি, সেটাই হচ্ছে বকেয়া আয়। বকেয়া আয় হচ্ছে কারবারের সম্পত্তি, সেটার জন্য জাবেদা হচ্ছে অ্যাক্রুড রেভিনিউ অথবা ইনকাম রিসিভেবল ডেবিট, রেসপেক্টিভ রেভিনিউ, ক্রেডিট। কমিশন বকেয়ার জন্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ হবে কমিশন রিসিভেবল ডেবিট, কমিশন রেভিনিউ, ক্রেডিট। এবার আসা যাক সম্পত্তির অবচয়। অবচয় সম্পর্কে আমরা জানি যে কোনো একটা স্থায়ী সম্পদ যদি ব্যবহার করা হয় তাহলে সেই ব্যবহারজনিত যে ক্ষয়ক্ষতি, যে মূল্যটা হ্রাস পায় সেটাই হচ্ছে অবচয়। তাহলে অবচয়কে দুইভাবে হিসাবভুক্ত করা যায়। এক হচ্ছে সংশ্লিষ্ট সম্পত্তির মূল্য থেকে সরাসরি বাদ দিয়ে, আরেকটা হচ্ছে সংশ্লিষ্ট সম্পত্তির মূল্য হতে বাদ না দিয়ে হিসাবভুক্তকরণ। একটা হচ্ছে সনাতন পদ্ধতিতে, আরেকটা হচ্ছে আধুনিক পদ্ধতিতে। হ্যাঁ, সনাতন পদ্ধতিতে যেহেতু সম্পত্তি থেকে সরাসরি মূল্যটা বাদ দেওয়া হয় সেই কারণে এটার এই অ্যাডজাস্টিং এন্ট্রিজ হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, রেসপেক্টিভ অ্যাসেট, ক্রেডিট। সরাসরি সম্পত্তিতে চার্জ করা হচ্ছে, সম্পত্তির মূল্য কমিয়ে দেওয়া হচ্ছে, সেই জন্য এটাকে হচ্ছে সনাতন পদ্ধতি বা প্রত্যক্ষ পদ্ধতি। আর আধুনিক পদ্ধতিতে সরাসরি সম্পত্তির মূল্য থেকে অবচয়টাকে বাদ দিয়ে অ্যাডজাস্টিং এন্ট্রিজ দেওয়া হয় না, বরং অবচয় সঞ্চিতির জন্য আলাদা একটা তহবিল সৃষ্টি করা হয়। সেই ক্ষেত্রে অ্যাডজাস্টিং এন্ট্রিজের জাবেদা হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ক্রেডিট। আরেকটি পরিচিত টার্মস আমাদের সাপ্লাইজ। সাপ্লাইজ বা মণিহারি বা স্টেশনারি একই অর্থে ব্যবহৃত হয়। হ্যাঁ, মণিহারি বলতে আমরা সাধারণত বুঝি যে অফিসে ব্যবহার করার জন্য কাগজ, কলম, খাতা, আলপিন, ব্যাগ, মূরক ইত্যাদিকে মণিহারি বা সাপ্লাইজ বলে। ওকে, তাহলে সাপ্লাইজকে দুভাবে সমন্বয় করা যায়, খরচ হিসাবে বা সম্পত্তি হিসাবে। খরচ হিসাবে লিপিবদ্ধ করলে রেওয়া মিলে এই সাপ্লাইজ এক্সপেন্স শিরোনামে থাকবে, হিসাবটির নাম হবে সাপ্লাইজ এক্সপেন্স। আর যদি সম্পদে লিপিবদ্ধ করে প্রতিষ্ঠান সাপ্লাইজকে সেক্ষেত্রে থাকবে শুধু সাপ্লাইজ। ওকে, তাহলে খরচে যদি লিপিবদ্ধ করে, যেহেতু সাপ্লাইজটা এই সবগুলো সাপ্লাইজ একটা নির্দিষ্ট হিসাবকালে হয়তো ব্যবহৃত নাও হতে পারে, কিছু সাপ্লাইজ অব্যবহৃত রয়ে যেতে পারে, সেক্ষেত্রে খরচে লিপিবদ্ধ করা থাকলে প্রাথমিক অবস্থায় তাহলে সাপ্লাইজের যে অংশটুকু অব্যবহৃত আছে সে অংশটুকুর জন্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ দিতে হয়। সেটার অ্যাডজাস্টিং এন্ট্রিজ হচ্ছে সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স, ক্রেডিট। আর যদি সম্পদে লিপিবদ্ধ করা থাকে, যেহেতু চলতি হিসাবকালে সাপ্লাইজ ব্যবহার করা হয়েছে, সম্পূর্ণ অংশটি কি সম্পদ নয়, কিছু এখান থেকে খরচ হয়ে গেছে, তাহলে খরচটির জন্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ দিতে হয়। আর সেটার অ্যাডজাস্টিং এন্ট্রিজ হচ্ছে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। তাহলে আমরা বুঝলাম যে মনোহারি বা সাপ্লাইজ কি এবং কি কিভাবে হিসাবভুক্ত করা যায় এবং সেগুলোর অ্যাডজাস্টিং এন্ট্রিজ কি। এবার মজুদ পণ্য সংক্রান্ত। প্রতিষ্ঠান সাধারণত দুইটা পদ্ধতিতে মজুদ পণ্যের হিসাব সংরক্ষণ করে, একটা হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, অপরটি হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমটা হচ্ছে মূলত আমরা সহজভাবে যদি বুঝাই তাহলে প্রতিবার পণ্য ক্রয় বিক্রয়ের পর মজুদরা পুনরায় গণনা করা হয়। সহজভাবে আমরা একটা এক্সাম্পল দিতে পারি যে আড়ং
বা জেন্টেল পার্ক বা অন্যান্য যে ফ্যাশন হাউসগুলো আছে তারা সফটওয়্যার নির্ভর তাদের হিসাব ব্যবস্থা। সেখানে তাদের কোনো একটা পণ্য যদি স্টকে যোগ হয় বা ক্রয় করে সেক্ষেত্রে তারা সফটওয়্যারে বারকোডিং সিস্টেমে ওই পণ্যটা স্টকে অন্তর্ভুক্ত করে। আবার যখন বিক্রয় করে তখন আবার বারকোড স্ক্যান করে এটাকে স্টক থেকে আউট করে দেয়। তাইলে প্রতিবারই যতবার পণ্য মজুদে অন্তর্ভুক্ত হবে এবং যতবার পণ্যটা বিক্রয় হবে তারপর কিন্তু সে সর্বশেষ স্থিতিটা তারা জানতে পারে। সে পদ্ধতিটাই হচ্ছে অবিরত মজুদ ব্যবস্থা। কিন্তু কথা হচ্ছে যে কখন অবিরত মজুদ পদ্ধতিতে কখন সমন্বয় দাখিলা দেওয়ার প্রয়োজন হয়। দেখা গেল বছর শেষে যে বাস্তব গণনা অনুযায়ী যে মজুদ পণ্যের মূল্য হিসাবের সাথে মানে মিলানোর পর যদি কম হয়, মনে করো যে আড়ংয়ে পাঞ্জাবি থাকার কথা সফটওয়্যারের হিসাবে 20টি, কিন্তু বাস্তব গণনায় দেখা গেছে যে পাঞ্জাবি আছে 18টি। তাহলে কি স্টকটি কমাতে হবে? তাহলে স্টক যদি কমাতে হয় তাহলে কয়টি কমাতে হবে? 20 বিয়োগ 18। এই 18টির মূল্য কি করতে হবে? কমাইতে হবে। তাহলে যেহেতু মার্চেন্ডাইজ ইনভেন্টরি হচ্ছে অ্যাসেট আইটেম, তাই মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট আর এটার কন্ট্রা আইটেমটা হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট। আমরা জানি পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে কস্ট অফ গুডস সোল্ড হিসাবভুক্ত করা হয়। তাই মার্চেন্ডাইজ ইনভেন্টরি যদি হ্রাস পায় অবশ্যই কস্ট অফ গুডস সোল্ডের উপর এটা এফেক্ট হবে। তাই কস্ট অফ গুডস সোল্ডটা কী হবে? ডেবিট হবে। আবার এই অবস্থাটার বিপরীত হতে পারে। বিপরীতটা কেমন? যে বাস্তব গণনায় দেখা গেল যে 20টি আছে কিন্তু সফটওয়্যারে বেশি দেখাচ্ছে, সফটওয়্যারে দেখাচ্ছে মনে করো 30টি, কিন্তু বাস্তব গণনা অনুযায়ী আছে 32টি। সেক্ষেত্রে স্টকটা বাড়াতে হবে, মজুদ বাড়াতে হবে। সেজন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট, দুইটার পার্থক্য যত হবে মূল্যের, ওই পার্থক্যটা দ্বারা অ্যাডজাস্টিং এন্ট্রিসটা করতে হবে। এবার কালান্তিক মজুদ ব্যবস্থাটা কি? কালান্তিক মজুদ ব্যবস্থায় মজুদ পণ্যের জন্য কোনো হিসাব রাখা হয় না। এটা নির্দিষ্ট সময়কাল শেষে মজুদের পরিমাণ বা অবিক্রিত পণ্যের টা পাওয়া যায়। এ ব্যবস্থায় এটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত থাকে না বিদায় সমন্বয় দাখিলার প্রয়োজন হয় না। এবার আমরা দুইটা প্রবলেম আমরা সলভ করব। এখানে একটা প্রবলেম রয়েছে। টমস লন্ড্রি কোম্পানি হ্যাজ দ্য ফলোয়িং অ্যাকাউন্ট ব্যালেন্সেস অ্যামাং দে আর ইনক্লুডেড ইন ইটস ট্রায়াল ব্যালেন্স ফর ডিসেম্বর 31, 2016। এখানে রেওয়া মিলের অংশ বিশেষ দেওয়া আছে। এখানে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল, প্রিপেড রেন্ট, ইকুইপমেন্ট, আর্নড লন্ড্রি ফি, সার্ভিস রেভিনিউ, স্যালারিজ এক্সপেন্স দেওয়া আছে, সেগুলোর ব্যালেন্সও দেওয়া আছে। আর অতিরিক্ত যে তথ্যগুলো দেওয়া আছে, এই 5টা তথ্য দেওয়া আছে। তোমাকে কি করতে বলেছে? প্রিপেয়ার দ্য অ্যানুয়াল অ্যাডজাস্টিং এন্ট্রিজ ফর ডিসেম্বর 31। অ্যানুয়াল অ্যাডজাস্টিং এন্ট্রিজ প্রস্তুত করতে বলেছে ডিসেম্বরের 31 তারিখে। তাহলে দেখা যাক এখানে কি কি রয়েছে। ফার্স্ট যে অ্যাডজাস্টিং এন্ট্রিজটা রয়েছে, আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রিজের ঘর হচ্ছে ডেট, অ্যাকাউন্টস টাইটেল অ্যান্ড এক্সপ্লানেশন, অ্যান্ড অ্যাকাউন্ট টাইটেল অ্যান্ড এক্সপ্লানেশন হবে এখানে এক্সপেন্সেস না, এক্সপ্লানেশনস, রেফারেন্স ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আর সময়কালটা হচ্ছে ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, 2016। ফার্স্ট অ্যাডজাস্টিং এন্ট্রিজটা হচ্ছে দ্য ব্যালেন্স ইন দ্য প্রিপেড রেন্ট অ্যাকাউন্ট ইজ ফর 1 year পিরিয়ড বিগিনিং July 1, 2016। ওকে, তাহলে এখানে আমরা প্রিপেড রেন্টের ব্যালেন্স দেখতে পাচ্ছি 7,200 টাকা। তাহলে আমরা প্রিপেড রেন্ট, প্রিপেড রেন্ট এখানে দেওয়া আছে, খরচ দেওয়া আছে, অগ্রিম ভাড়ার খরচ 7,200 টাকা।
এটা 1 বছরের জন্য, যেটা কিনা শুরু হয়েছে জুলাইয়ের 1 তারিখ 2016 থেকে। তাহলে যেহেতু অগ্রিম ব্যয়টাকে তারা সম্পদে লিপিবদ্ধ করেছে, তাহলে যতটুকু ব্যয় হয়েছে সংশ্লিষ্ট হিসাবকালে ততটুকুর জন্য কি দিতে হবে? অ্যাডজাস্টিং এন্ট্রিজ দিতে হবে। এখানে 1 বছরের হচ্ছে 7,200, আর যেহেতু এটা জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হয়েছে, তাহলে জুলাইয়ের 1 তারিখ থেকে ডিসেম্বর 31 পর্যন্ত 6 মাসের যে ব্যয় সংগঠিত হয়েছে, তাহলে 7,200কে ভাগ হবে 12 দিয়ে, গুণ হবে 6 দিয়ে, তাহলে আমরা পাবো রেন্ট এক্সপেন্স ডেবিট, প্রিপেড রেন্ট ক্রেডিট। এই হচ্ছে রেন্ট এক্সপেন্সের অ্যাডজাস্টিং এন্ট্রিজ। 2 নম্বরে আছে দ্য ইকুইপমেন্ট ওয়াজ পারচেজ অন জুলাই 1। আচ্ছা, জুলাইয়ের 1-এ ইকুইপমেন্টটা পারচেজ করেছে এবং এটার এক্সপেক্টেড ইউজফুল লাইফ হচ্ছে 6 বছর এবং সলভেজ ভ্যালু হচ্ছে 18,000 টাকা। ওকে, ইকুইপমেন্টের দাম হচ্ছে 90,000 আর ভগ্নাবশেষ মূল্য, মানে দ্যাট মিন্স 6 বছর পরে যে সম্পত্তিটা আর মূল্য হবে কত, বিক্রি করে মূল্যটা পাওয়া যাবে 18,000 টাকা, আর এটার আয়ুষ্কাল হচ্ছে 6 বছর। তাহলে এখানে সরাসরি রেট দেওয়া নাই, শতকরা হারে দেওয়া নাই, তাহলে শতকরা হারে যদি দেওয়া না থাকে বার্ষিক অবচয় নির্ণয় করতে হবে কিভাবে? অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু, তোমরা একটু খাতায় এটা নোট করে রাখো, আমার স্লাইডে এটা দেইনি। এই অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু কস্ট মাইনাস সলভেজ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। আরেকবার বলছি, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বা বার্ষিক অবচয় সমান কস্ট মাইনাস সলভেজ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই ইউজফুল লাইফ বা অনুমিত আয়ুষ্কাল। তাহলে 90,000 বিয়োগ 18,000 ডিভাইডেড বাই 6, হ্যাঁ, ডিভাইডেড বাই 6, এটা হচ্ছে 1 বছরের। যেহেতু এখানে জুলাইয়ের 1 তারিখে এটা পারচেস করেছে, তাই 1 বছরের অর্ধেক হবে, 1 বছরের অর্ধেক, যেহেতু সম্পত্তিটা ক্রয় করেছে 1 বছরের অর্ধেক হবে। এই 72,000 টাকা হচ্ছে এই 1 বছরের, 12,000 টাকা হচ্ছে 1 বছরের, এটা হবে 6,000 টাকা হবে অর্ধ বছরের অবচয়। তাহলে অবচয়ের অ্যাডজাস্টিং এন্ট্রিজ হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। Number 3, of the 18,000 earned laundry fee in the trial balance, 12,000 has been earned by December 31st. ওকে, এখানে বলেছে যে আর্ন লন্ড্রি ফিজ 18,000 টাকার মধ্যে 12,000 টাকা ডিসেম্বরের 31 তারিখের মধ্যে অর্জিত হয়েছে, উপার্জিত হয়েছে বা অর্জিত হয়েছে। তাহলে প্রাথমিকভাবে তারা দায়ে লিপিবদ্ধ করেছে আর্ন লন্ড্রি ফিজ। তাইলে যদি দায়ে লিপিবদ্ধ করা থাকলে চলতি হিসাবকালে যতটুকু অর্জিত হয়েছে ততটুকুর জন্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ দিতে হবে। তাহলে আর্নড লন্ড্রি ফিজ ডেবিট, এখানে এই সার্ভিস রেভিনিউ দেয়া যেতে পারে ক্রেডিট, অথবা লন্ড্রি ফিজ ক্রেডিট। ওকে, তারপরে হচ্ছে 5 নাম্বার, স্যালারিজ ইনকার বাট নট পেড অ্যাট ইয়ার এন্ড আর টাকা 3,000। আচ্ছা, বেতন পরিশোধ করা হয়নি, হ্যাঁ, চলতি হিসাবকালে খরচটা সংগঠিত হয়েছে কিন্তু পরিশোধ করা হয়নি 3,000 টাকা। তাহলে এটার জন্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ হবে স্যালারিজ এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেয়েবল ক্রেডিট। এবার সলিউশনটা দেখা যাক। এই সলিউশন আমি যে কথাগুলো বললাম এগুলোর সাথে মিলিয়ে নিলেই হবে। আর আরেকটা বিষয় হচ্ছে এক্সপ্লানেশন বা প্রতিটা সমন্বয় দাখিলার ব্যাখ্যা। হ্যাঁ, কোশ্চেনটা একটু ভালোভাবে পড়বে। অনেক সময় বলা থাকে যে ইগনোর অর ওমিট এক্সপ্লানেশনস, সেই ক্ষেত্রে তোমাদের ব্যাখ্যা দিতে হবে না। যদি কোনো কিছু বলা না থাকে, যে অনলি বলা থাকে যে প্রিপেয়ার অ্যাডজাস্টিং এন্ট্রিজ, সেক্ষেত্রে অবশ্যই প্রতিটার ব্যাখ্যা দিতে হবে এবং ব্যাখ্যাটা অনেক সহজ। হ্যাঁ, সাধারণত প্রথম যে আইটেমটা থাকবে এটার উপর বেস করেই ব্যাখ্যাটা দিতে হয়।
যেমন টু রেকর্ড রেন্ট এক্সপেন্স, টু রেকর্ড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, টু রেকর্ড আর্নড, টু রেকর্ড সার্ভিস রেভিনিউ, টু রেকর্ড এই আর্নড রেভিনিউজ আর্নড। হ্যাঁ, আমার মনে হয় এখানে একটা বাদ পড়েছে 4 নাম্বার, লন্ডি সার্ভিস অফ টাকা, একটা বাদ পড়েছে, লন্ডি সার্ভিস অফ টাকা 2088 were performed on account for a customer on December 31st. No bill has been sent to the customer and no journal entry has been made. হ্যাঁ, বাকিতে লন্ডি সার্ভিস দিয়েছে, এখনো টাকা পাওয়া যায়নি, তাহলে দেনাদারের সৃষ্টি হয়েছে। তাই এখন রিসিভেবল ডেবিট, লন্ডি ফি সার্ভিস রেভিনিউ ক্রেডিট টু রেকর্ড অ্যাক্রুড রেভিনিউ। এখানে তোমাদের জন্য আরেকটি প্রবলেম রয়েছে, তোমরা বাসায় এটা নিজেরা ট্রাই করবে। সাধারণত আমি 5 নাম্বারের যে প্রবলেমটা আমি বুঝালাম এটার আলোকেই, হ্যাঁ, এটার সাথে এটা অনেকটাই মিলে। এখানে 6টি লেনদেন রয়েছে এবং 6টির জন্য 6টি অ্যাডজাস্টিং এন্ট্রিজ করতে হবে। এটা তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আমি তোমাদের এটা বুঝিয়ে দিচ্ছি। আবু তায়ের অ্যান্ড কুং নামে একটি প্রতিষ্ঠান ডিসেম্বরের 31, 2016 তারিখে সে তার এই অ্যাকাউন্টের ব্যালেন্সগুলো দিয়েছে। আর এডিশনাল ডাটার মধ্যে রয়েছে এখানে সাপ্লাইজ, হ্যাঁ, বলেছে সাম অফ দ্য সাপ্লাইজ রিপ্রেজেন্ট বাই টাকা 6000, ব্যালেন্স অফ সাপ্লাইজ অন হ্যান্ড হ্যাভ বিন consumed, and an inventory count of the supplies actually on hand December 31st, টোটাল টাকা 2400। ওকে, তাহলে সাপ্লাইজ অন হ্যান্ড 6000 টাকার মধ্যে এই প্রকৃতপক্ষে ডিসেম্বর 31 তারিখে আছে কত টাকা? 2400 টাকা। তাহলে বাকিটা গেল কই? বাকিটা হচ্ছে খরচ। 6000 এবং 2400-র মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে খরচ। তাহলে খরচের জন্য সম্পদে লিপিবদ্ধ করা থাকলে তো অবশ্যই খরচের জন্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ দিতে হয়। তাহলে খরচের জন্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ হবে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ অন হ্যান্ড ক্রেডিট। ওকে, এভাবে তোমরা বাকি যে 2, 3, 4, 5, 6 নাম্বারের যে অ্যাডজাস্টিং এন্ট্রিজগুলো আছে এগুলো তোমরা নিজেরা বাসায় ট্রাই করবে। নিজেরা বাসায় ট্রাই করবে। এখানে আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তো আমার সাথে যোগাযোগ করার মাধ্যম বা উপায় আমি বলে দিয়েছি, মুঠোফোনে, মেসেঞ্জারে, হ্যাঁ, আমার সাথে বা মেইলে আমার সাথে কানেক্ট হতে পারবে। আজ এতটুকুই। এই অ্যাডজাস্টিং এন্ট্রিজটা যেহেতু আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, কারণ এটার উপর ভিত্তি করেই ওয়ার্কশিট এবং ফিনান্সিয়াল স্টেটমেন্টস প্রস্তুত করতে হবে পরবর্তীতে। এবং ওয়ার্কশিট এবং ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে অবশ্যই তোমাদের 10 করে 20 নাম্বার থাকবে। হ্যাঁ, একবারে এটা লিখিত, মানে 2টা থেকে কোশ্চেন আসবেই। হ্যাঁ, তাই অ্যাডজাস্টিং এন্ট্রিজ যদি তোমরা ভালো পারো তাহলে পরবর্তীতে ওয়ার্কশিট এবং ফিনান্সিয়াল স্টেটমেন্ট তোমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আজ এতটুকুই।